এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে, সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমি মাশরাফি শশী। আজকের আয়োজনে পুরোটা জুড়ে আপনাদের সঙ্গে আছি। 2024-এ জুলাইয়ের ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন বিভিন্ন ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি মুক্ত ব্যানার ঝুলিয়ে দেওয়া হচ্ছিল। এর পেছনে কারণ ছিল ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির নামে দলীয় রাজনীতির লেজুরবৃত্তি, চাঁদাবাজি, সাধারণ শিক্ষার্থীদের উপর জবরদস্তি, গেস্ট রুম কালচার, আবাসিক হলে সিট বাণিজ্য। সেই জুলাইয়ের পর গিয়েছে 1 জুলাই, সামনে আসছে আরও 1 জুলাই। কি অবস্থা এখন দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির? এই প্রশ্নকে সামনে রেখেই আজকের আয়োজন ছাত্র রাজনীতি, গুপ্ত, সুপ্ত, মুক্ত। দুজন অতিথি আজকে স্টুডিওতে আমাদেরকে সময় দিচ্ছেন। আমাদের সঙ্গে আছেন নাসির উদ্দিন নাসির, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানবেন। একই সাথে আজকে আমাদেরকে সময় দিচ্ছেন সিবগাতুল্লাহ সিবগা, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন, আজকে সময় দিচ্ছেন। সিবগাতুল্লাহ সিবগা, আপনার কাছে আসতেছে। মূলত এই প্রশ্নটা আপনাদের দুজনের কাছেই থাকবে। আপনাকে দিয়ে শুরু করি। 2024-এ 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলা শুরু হলো এবং সংঘর্ষের ঘটনা ঘটা হলো, তখন সাধারণ শিক্ষার্থীরা দাবি তুলেছিলেন যে ক্যাম্পাস এবং হল ছাত্র রাজনীতি মুক্ত হবে। নিশ্চয়ই সেই দাবির সাথে আপনারাও একাত্মতা ঘোষণা করেছিলেন। তাহলে পরবর্তীতে কেন এখনো ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে চলছে শিবিরের পক্ষ থেকে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং যারা দর্শক আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বাংলাদেশে তো বিগত 16 বছরে বাংলাদেশ অনেক ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়েছে। এর মধ্যে একটা অন্যতম ব্যাপার হলো যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল হচ্ছে ছাত্রদের জন্য একটা টর্চার সেল। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে যারা নতুন শিক্ষার্থী আসতো, আজকেও বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের সাথে আমাদের দেখা হয়েছে, তাদের সাথে আমরা কথাবার্তা বলেছি। তো আমরা দেখতাম যে আগে যখন ফার্স্ট ইয়ার আসতো, আসার পরেই তাদেরকে গেস্টরুম নামক কনসেন্ট্রেশন ক্যাম্পে ঢোকানো হতো। ক্যাম্পাসে একটা কৃত্রিম সিট সংকট তৈরি করে, শিক্ষার্থীরা যে তার মেধার ভিত্তিতে সিট পাইতে পারে, এটা না করে আসলে এ ধরনের নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেতে হতো শিক্ষার্থীদেরকে। তো এবং এর মাধ্যমে আমরা যেটা দেখেছি যে ক্যাম্পাসগুলোতে একটা খুবই খারাপ রাজনীতি তৈরি হয়েছিল, যেটার মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে শহীদ আবরার ফাহাদ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছিলেন। এখন অসংখ্য শিক্ষার্থী মানসিক এবং শারীরিক পীড়া নিয়ে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছেন। অনেকে মেন্টাল সমস্যা হয়েছে, তারা এখনও চাকরি বাকরিও ঠিকঠাক মতো পান নাই। এরকম একটা রাজনীতি ছিল, যার ফলে সাধারণ শিক্ষার্থীরা, এটা তো আসলে একটা ছাত্র রাজনীতি হতে পারে না। এটা কি আমাদের দেশকে সামনের দিকে আগায় দিচ্ছে, নাকি আমাদের দেশকে অনেক অনেক পিছনে নিয়ে চলে যাচ্ছে? ওটা খারাপ রাজনীতি ছিল, খারাপ ছাত্র রাজনীতি। ওই রাজনীতি, যে রাজনীতি হত্যা, নিপীড়ন, নির্যাতনের রাজনীতি ছিল, এবং সেই জায়গা থেকে ছাত্র সমাজ, তার জায়গা থেকে ছাত্ররা আন্দোলন করেছে। আন্দোলন করে এ ধরনের, আপনারা দেখবেন যে 16ই জুলাই যদি আমরা বলি, রাত্রেবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলগুলোতে শিক্ষার্থীরা একযোগে, ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বের করার পরে শিক্ষার্থীরা একযোগে বিভিন্ন ধরনের তারা প্রতিশ্রুতি দিয়েছিল, তারা লিখেছিল প্রভোস্টের কাছ থেকে, তারা সিগনেচার নিয়েছিল। আলটিমেটলি এটার মাধ্যমে আমরা দেখতে পাই যে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ঐক্যবদ্ধভাবে নেমে গিয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমরা দেখতে পাই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বাংলাদেশের সকল মানুষ রাস্তায় নেমে গিয়েছে। আমাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, আমরা তারপরেও কিন্তু রাস্তায় নেমেছি, আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার আমরা সুযোগ পেয়েছি, এবং আমাদের দেশ থেকে ফ্যাসিবাদী যে শাসন ছিল, এই শাসন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। তো এটা আসলে একটা ধারাবাহিক একটা প্রেক্ষাপটের, এবং শিক্ষার্থীরা সেখানে ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ে হলে যারা ছিল, এখন হলে শিক্ষার্থীরাই মূলত এ ধরনের কার্যক্রমগুলো করেছিল। তো আমরা তো আসলে ভালো রাজনীতি চাই, আমরা যারা আছি, আমরা যারা ছাত্র রাজনীতি, এই জায়গাতেই জানতে চাচ্ছিলাম যে শিক্ষার্থীরা তো তখন বলেন নাই যে খারাপ রাজনীতি চাই না, ভালো রাজনীতি থাকুক, ছাত্রলীগ চলে যাক, ছাত্র শিবির থাকুক, ছাত্র দল থাকুক। গণহারে বলা হলো ছাত্র রাজনীতিই চাই না। আপনারাও বললেন যে ঠিক আছে, শিক্ষার্থীরা খুব ভালো কথা বলছেন। তো তাহলে পরবর্তীতে কার্যক্রম আপনাদের দিক থেকে গুটিয়ে নিলেন না কেন? শিক্ষার্থীদের সাথে তো একাত্মতা ঘোষণা করলেন। এখন এই যে শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করা হয়েছিল, শিক্ষার্থীরা তো একটা ট্রমার মধ্যে ছিল ওই সময়টাতে, এবং এর পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাই যে যখন জুলাই অভ্যুত্থান ঘটে এবং ঘটার পরে সবাই কিন্তু টিএসসিতে মিলিত হয়েছিল। জুলাই অভ্যুত্থান শেষ হওয়ার পরে
শেষ হওয়ার পরে আমরা সবাই মিলিত হয়েছিলাম, আমরা একটি সুন্দর রাজনীতি ক্যাম্পাসে যে সকল ছাত্র সংগঠনগুলো রাজনীতি পরিচালনা করছিল, মানে সাধারণ শিক্ষার্থীরা তো যারা আপনাদেরকে ডেকেছিলেন, ছাত্র হ্যাঁ মানে সাধারণ শিক্ষার্থীদের আহ্বানে আপনারা এসে বললেন যে আমরা এখন ভালো রাজনীতি করব এমন কিছু? হ্যাঁ, ওই দিন তো রাত্রেবেলা নাসির ভাইরাও ছিলেন এবং বাংলাদেশের সকল ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোই ছিল টিএসসিতে, এবং আমরা চাইছি যে আমরা একটি নতুন রাজনীতি বিনির্মাণ করব। এর জন্য আমরা অনেকভাবে চেষ্টা করেছি, স্পেশালি ছাত্র শিবিরের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে, এবং আমরা কিন্তু একটা পরিবর্তন আসলে দেখতে পাই। আমরা কিন্তু অনেক সময় আমরা শুধুমাত্র নিজেদের ক্রেডিট নিয়ে অন্যকে ক্রেডিট দিতে আমরা অনেক সময় ইতস্তত বোধ করি। এটা আসলে আলটিমেটলি দেখেন, বাংলাদেশে তো এখন পর্যন্ত ওই যে গেস্ট রুম গণরুম বন্ধ হয়েছে, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে আর কোথাও গেস্ট রুম গণরুম চালু হয় না। এটা হচ্ছে ছাত্র রাজনীতির একটা সৌন্দর্য। আমি মনে করি এজন্যই এই যে বাংলাদেশ থেকে ছাত্র রাজনৈতিক নেতৃবৃন্দ গেস্ট রুম গণরুমকে বিতাড়িত করলো, আমি মনে করি এজন্য ছাত্র নেতৃবৃন্দের মানে সবাইকে অ্যাপ্রিশিয়েট করা দরকার যে আমরা আসলে এই জুলুম বঞ্চনা থেকে বের হয়ে আসছি, আমরা একটা নতুন ধারা তৈরি করতে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ, একেবারে পরিষ্কার আপনার বক্তব্য। নাসিরউদ্দিন নাসির, ঠিক একই প্রশ্ন আপনার কাছে। আপনারাও তো একাত্মতা প্রকাশ করেছিলেন, পরে কি সাধারণ শিক্ষার্থীদের আহ্বানেই চলে আসলেন আবার ক্যাম্পাসের রাজনীতি নিয়ে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, শিবিরের জেনারেল সেক্রেটারিকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে একটি ব্যাকগ্রাউন্ড আছে, আসলে আপনি একটু স্কিপ করে গিয়েছেন। সেটি হচ্ছে 15ই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা যখন হামলা করেছিল, আপনি জানেন 15ই জুলাই, তার পরিবর্তে পরের দিনে 16ই জুলাই বা একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যে গণ অভ্যুত্থানের যেটি বাকবদল হয়েছে, যে রংপুরে আবু সাইদ এবং চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম শহীদ হয়েছে। তো 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে, হামলায় যে স্লোগানটি শুরুতে শিক্ষার্থীরা দিয়েছিল সেটি হচ্ছে, যে রাজনীতি চলমান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই রাজনীতি বন্ধ করতে হবে। এখন তাহলে একটা কোশ্চেন, এটার একটা সাবসিকুয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে, যে কোন রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন আসলে বলবৎ ছিল? সে রাজনীতি বলবৎ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 17 বছর যে রাজনীতিতে গেস্টরুম নির্যাতন ছিল, জোর করে মিছিলে নেওয়া, যেটি আবরারের কথা বলেছে, বিশ্বজিতের কথা বলেছে, অসংখ্য নেতাকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী সহ অন্য রাজনৈতিক সংগঠনের অসংখ্য নেতাকর্মী যারা শহীদ হয়েছেন, সেই ছাত্রলীগের হাতে অসংখ্য সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছেন, সেই দলীয় রাজনীতি আসলে বন্ধ করতে বলা হয়েছে। সেখানে একদম ছাত্র রাজনীতি বন্ধ করার কথা বলা হয়েছে না, এবং শিক্ষার্থীদের মধ্যে একটা ট্রমাটাইজড হয়েছিল প্রায় 17 বছরে, যে ছাত্র রাজনীতি বোধহয় এটাই, যে যেটি ছাত্রলীগ রাজনীতি করছে সে রাজনীতির কথা বন্ধ করতে বলা হয়েছে। এটি আপনার কথা আংশিক সত্য, কিন্তু একই সাথে এটাও সাথে আসলে দিতে হবে যে শিক্ষার্থীরা 3টি জেনারেশন বিশ্ববিদ্যালয়ে যারা গত 17 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি দেখে আসছে, তারা তো সবাই ছাত্রলীগের রাজনীতিটাই দেখেছে, যে গেস্টরুম গণরুম নির্যাতন, জোর করে মিছিলে নেওয়া, পিটিয়ে মানুষ মেরে ফেলা, যাবতীয় যে নেতিবাচক রাজনীতির কথা 15ই জুলাই শিক্ষার্থীরা বলেছিল। এটি আপনি ঠিকই বলেছেন। এখন তাহলে এই 5ই আগস্ট গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে আমরা আসলে কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে ছাত্র রাজনীতিগুলো চলমান রয়েছে? আমরা মনে করি যে গত 17টি বছর বাংলাদেশে রাজনীতির নামে যে ছাত্রলীগ যে দখলদারিত্বের রাজনীতি করেছে, বিশ্বজিৎ আবরারকে যেভাবে পিটিয়ে মেরে ফেলেছে, একই সাথে ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বোলা জেলার সভাপতিকে যেভাবে খুন করেছে, একই সাথে চট্টগ্রামে ধরেন যারাই খুন হয়েছে এই ছাত্রলীগের নির্মম হত্যাকাণ্ডের শিকার, সেই রাজনীতি বন্ধ করে আমরা মনে করেছি যে একটা ইতিবাচক এবং 21 শতক উপযোগী একটা মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে হবে। এই জন্যই করতে হবে কারণ আমরা মনে করি ছাত্র রাজনীতি ছিল বলেই যেই ছাত্রলীগ 17 বছর ধরে দখলদারিত্ব রাজনীতি করেছে, তার বিপরীতে আমরা যারা রাজনীতি করেছি তারা সহনশীল এবং গণতান্ত্রিক উন্নয়নের রাজনীতি করেছি বলে এই গণ অভ্যুত্থানের সকল ছাত্র সংগঠন মিলে আমরা একটা গণ অভ্যুত্থান সফল পরিসমাপ্তি করতে পেরেছি। সুতরাং আমরা মনে করি আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিলাম, আমরাই মনে করেছি যে আমাদের ওই রাজনীতি করতে হবে যে রাজনীতি ছাত্রলীগ কায়েম করতে পারেনি, যে রাজনীতি আমরা কায়েম করার জন্য 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, সেই রাজনীতিতে আমরা ফিরে যেতে চাই। এবং 5 তারিখের পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে যেটির কথা বলেছিলেন জেনারেল সেক্রেটারি, সেই রাজনীতির বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এবং আমরা মনে করি যে গত 17টি বছর বাংলাদেশের সব থেকে শিক্ষার্থীদের মনে যেই শঙ্কার জায়গাটি তৈরি হয়েছে সেটি হচ্ছে গেস্ট রুমে নির্যাতন, জোর করে মিছিলে নেওয়া, পিটিয়ে মানুষ ফেরার রাজনীতি। এটি বাংলাদেশে আমি মনে করি ছাত্র রাজনীতি থেকে দূর হয়েছে। গত 2 বছরে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এটি আমরা অস্বীকার করছি না কোনোভাবে, কিন্তু তারপর আপনি মোটা দাগে বলেন যে গত 2 বছরে
হলগুলোতে, আবাসিক হলগুলোতে ঠিক ওই বিশ্ববিদ্যালয় একটি ঘটনা আসেনি। ঘটেনি। আপনি প্রত্যেকটি আবাসিক হলে আপনি নিয়ন্ত্রণ বিশ্ববিদ্যালয় প্রশাসন করছে, ছাত্র সংগঠনগুলো প্রতিযোগিতা করছে। প্রতিযোগিতা করার কারণে অনেক সময় দেখা যায় একটা নেতিবাচক সংবাদও পরিবেশিত হচ্ছে। কিন্তু আপনি মোটা দাগে এটিকু বলতে পারবেন না যে গণঅভ্যুত্থান পরে একটা একদমই ইতিবাচক আমি ঠিক একটি রাজনীতি মানে চলছে। সেই আলোচনাতেই যেতে চাই যে 5 আগস্টের পরবর্তীতে বিদ্যমান যে সকল ছাত্র সংগঠনগুলো আছে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যেই ব্র্যান্ডের রাজনীতি করছে সেই রাজনীতিটা আসলে এখন কেমন চলছে। সিকদাতুল্লাহ সিকদা, আপনার কাছে আসতে চাই যে গণমাধ্যমের এটা খবর যে গত 21 এপ্রিল আপনার নিশ্চয়ই মনে আছে যে চট্টগ্রাম সিটি কলেজে একটি গ্রাফিতিতে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। ওই গ্রাফিতিতে ছাত্র দলের একজন কলেজ শাখার নেতারা তিনি ছাত্রটা মুছে দিয়ে গুপ্ত লিখে দেন, অর্থাৎ গ্রাফিতিটি তখন দাঁড়ায় যে গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। এর পরিপ্রেক্ষিতে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হন। প্রথমে জানতে চাই যারা আহত হয়েছিলেন তারা কি শিবিরের সদস্য ছিলেন কিনা ছাত্রদলের সাথে ওই দিনের সংঘর্ষে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে এটা নিয়ে আমি আর নাসির ভাই একাধিকবার আমরা টকশো করেছি, বারবার এই আলাপটায় আসে। তো এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে আসলে ওইখানে ছাত্র শিবিরেরও অনেকগুলো কর্মসূচি ছিল, ছাত্র দলেরও কিছু কর্মসূচি ছিল হয়তোবা ভাইদের। তো আমরা যেটা দেখেছি যে ইসলামী ছাত্র শিবির বিভিন্ন ধরনের কর্মসূচি, তারও কয়েকদিন আগে সেখানে আমাদের চট্টগ্রাম অঞ্চলের যিনি দায়িত্বে আছেন উনি একটি নবীনবরণ করেছেন, প্রকাশনা উৎসব করেছেন। ইসলামী ছাত্র শিবিরের যে ধরনের কার্যক্রমগুলো অব্যাহত থাকে, আমরা দেখেছি অন্যান্য ছাত্র সংগঠনগুলো এই ধরনের কার্যক্রম করার চেষ্টা করছেন, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। সবাই মিলেই তো দেশটাকে সামনের দিকে আগে নিয়ে যাব। তো এই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির একটা কর্মসূচি দিয়েছিল। তো আগের দিন যেটা ঘটছিল যে ইসলামী ছাত্র শিবির প্রচুর ব্যানার টাঙিয়েছিল সেখানে শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে, যেটা বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা এই ধারা আসলে দেখতে পাই। নবীনরা যারা আসবে আমরা তো তাদের কাছে আমাদের রাজনীতি রেখে যাব, নবীনরাই নতুন করে আমাদের সমাজগুলোকে সাজাবে। আর কালকে নাসির ভাই চলে যাবে, পরশুদিন আমি চলে যাব, কিন্তু ওরা তো থাকবে। তো ওদেরকে স্বাগত জানাই, নবীনদেরকে নিয়ে আমাদের অনেক ধরনের কার্যক্রম থাকে। ইসলামী ছাত্র শিবির অনেকগুলো ব্যানার টাঙিয়েছিল। আমরা দেখতে পাই যে ছাত্র দলের একাধিক কর্মী সে ব্যানারগুলো ছিঁড়ে ফেলেছে সেখানে। তো যাই হোক, ইসলামী ছাত্র শিবির পরের দিন গিয়েছে কলেজের যিনি প্রিন্সিপাল আছেন তার কাছে অভিযোগ দিয়েছে যে এরকম ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হোক। প্রতিমধ্যে তারা যখন বের হচ্ছিলেন তখন ছাত্রদলের একটি গ্রুপ তাদের উপরে আক্রমণ করে এবং এর প্রতিবাদে বিকালবেলা ইসলামী ছাত্র শিবিরের একটি কর্মসূচি পালন করে চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে, এবং সেখানে হাজার হাজার শিক্ষার্থী ছিল, বড় একটি মিছিল ছিল। এবং সেই মিছিলে আমরা দেখতে পাই যে কিছু অস্ত্রধারী মানুষ, যারা পরবর্তীতে আমরা তাদের পরিচয় নিশ্চিত হয়েছি, তারা ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত এবং তারা এই হামলার সাথে জড়িত ছিলেন। এবং আমরা ওইখানে একজন গুরুতর আহত হয়েছেন আশরাফুল নামের। চট্টগ্রাম সিটি কলেজে কি তাহলে ইসলামী ছাত্র শিবিরের ঘোষিত কমিটি তখন ছিল? আচ্ছা, ঘোষিত কমিটি আছে, এটা এখনো আছে এবং তাদের তো বিভিন্ন পূর্ণাঙ্গ ধরনের মানে কার্যক্রম কারা সদস্য চলমান আছে। সেটাও জানা যায়? হ্যাঁ, মানে সাধারণ সদস্য সভাপতি, যারা? সেক্রেটারি থেকে শুরু করে দায়িত্বশীলদেরকে আচ্ছা। সকল শিক্ষার্থীরা সেখানে চেনে। আচ্ছা, তো পরে তাহলে মানে পরবর্তীতে আমরা ব্যানারটা যেটা ছেড়ার দেখতে জন্য পাই- উত্তেজনা, মানে গুপ্ত লেখা হয়েছে না, এটা নিয়ে গুপ্ত শিবিরের লেখা কোনো নিয়ে কোনো সমস্যা নেই? কিছুই হয় নাই, গুপ্ত লেখা নিয়ে। আপনারা আজকেও দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম হয়েছে। আমরা তো আসলে এটা একটা দল আর একটা দলকে অনেক কিছুই বলতে পারে, আমরা অন্যদেরকে অনেক কিছু বলি, অন্যরাও অনেক কিছু বলে, মানে এরকম কেউ যদি আমাদেরকে গুপ্ত বলে তাহলে এটাতে আমাদের কোনো সমস্যা নেই। আপনারা দেখবেন যে ওইটা শুধুমাত্র ওইখানে কিন্তু গুপ্ত লেখা, গুপ্ত আরো বিভিন্ন জায়গায় লেখা হয়েছে। তো আমাদের সবাই আসলে গুপ্ত লেখার সাথে ছবি তুলেছে, বরং দেখবেন যে আমাদের কলেজের দায়িত্বশীল সেও ছবি তুলেছে। শুধুমাত্র আমাদের দায়িত্বশীলরা না, এর বাইরে সাধারণ শিক্ষার্থীরা এসে ওই গুপ্ত লেখার সাথে অনেকেই ছবি তুলেছে। তো আমরা যেটা মনে হয়েছে যে ছাত্র দল একটা কার্যক্রম করেছিল, শিক্ষার্থী তারা ভেবেছিল যে এটার একটা রিয়াকশন হবে। ইসলামী ছাত্র শিবির কোনো রিয়াকশন দেখায় না। মানে ইসলামী ছাত্র শিবির মানে আপনারা যাই করেন, এটা আপনাদের ইসলামী রাজনীতি। ছাত্র শিবির রিয়াকশন ইসলামী দেখায় না, ছাত্র শিবির সাধারণ প্রকাশনা উৎসব শিক্ষার্থীরা করে, রিয়াকশন নবীন দেখায় গুপ্ত কুপন লিখলে। করে, আর আপনারা দেয়াল লেখেন গুপ্ত। আচ্ছা। আপনারা আপনাদের কর্মসূচি পালন করতে পারেন, আচ্ছা। সমস্যা নাই। আচ্ছা, তো এটা কিন্তু এই যে দেখেন এখানে সমস্যা হলো একটাই, সেটা হচ্ছে এই যে অস্ত্রের ব্যবহার হলো, যেটা আসলে আমাদের ছাত্র রাজনীতির জন্য আসনি সংকেত। কারণ আমরা ছাত্র দলকে বন্ধু মনে করি, ছাত্র দল আমাদেরও বন্ধু প্রতিম সংগঠন, আমরা একসাথেই তো লড়াই না, মানে ওই যে করেছি। বিগত যেটা 17 হচ্ছে বছর ধরে তো সবাই হ্যাঁ, ছিল যে ছাত্রলীগ মনে অস্ত্র করেন ব্যবহার যে- করে। মনে করেন যে এই যে শহীদ মানসুর, মার্চ ফর ডেমোক্রেসিতে শহীদ মানসুর শহীদ হয়েছে, ইসলামী ছাত্র শিবিরের শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে,
গুম কমিশনের রিপোর্টে আপনারা দেখতে পারবেন সবচেয়ে বেশি গুম যে সংগঠনের হয়েছে সেই সংগঠনের নাম হলো না সেটা সেটার এই তো এখন এই আলোচনা তো হবে। জায়গাতে আমাদের যেটা বক্তব্য ছিল যে আপনারা এই অস্ত্রের রাজনীতি এখন পর্যন্ত ক্যাম্পাসগুলোতে ছাত্রদলকে দেখা গিয়েছে যে তারা অস্ত্রের রাজনীতি করেছে। তেজগাঁও কলেজে আমরা একটা হত্যার ঘটনা দেখেছি, এছাড়াও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা এসেছে। ওনারা ক্ষমতাসীন দল, নানা ধরনের প্র্যাকটিস থাকবে, নানা ধরনের মানুষরা তাদের দলে আসবে। আমরা মনে করি যে ছাত্রদলের একটু সতর্ক হওয়া দরকার যে সন্ত্রাসীদেরকে আদৌ আমরা দলে স্থান দিব। আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। এই প্রসঙ্গে আপনার বক্তব্যটা শুনে তারপরে আপনার কাছে আমার প্রশ্ন আছে। আচ্ছা, প্রথমত হচ্ছে এর আগেও আমরা বহুবার আসলে ওনার সাথে বলেছি, এখানে ব্যানার টাঙানো বা ব্যানার ছেঁড়া নিয়ে আসলে কোনো জটিলতা তৈরি হয়নি। আমরা সুস্পষ্টভাবে বলেছি, সেটি হচ্ছে আপনি যেটি বলেছেন যে এখানে গুপ্ত লেখার কারণে, আমি এর আগেও ওনাকে বলেছি যে ছাত্র শিবির নিজেদেরকে সৃজনশীল সংগঠন মনে করে, তো তারা ছাত্রদলের গুপ্ত লেখার কারণে যদি সংক্ষুব্ধ হয়ে থাকে, তারা যদি মনে করে যে ওনারা গুপ্ত নয়, তাহলে তারা আরো কয়েকশো লিখতে পারতো, আমাদের বিপক্ষে লিখতে পারতো। যে আপনারা তো লেখেন যে আমাদের বিপক্ষে লিখতে পারতেন গ্রাফিতি, তাহলে আমরা মনে করতাম যে একটি সৃজনশীল লেখার বিপরীতে অনেকগুলো সৃজনশীল লেখা হয়েছে। কিন্তু সেটি না করে গুপ্ত লেখার কারণে ছাত্র শিবির বলেছেন উনি যে হাজার হাজার ছাত্র শিবিরের নেতাকর্মীদের নিয়ে সিটি কলেজে তারা মিছিল করেছে, কিন্তু আদৌ এটি হাজার হাজার নেতাকর্মী শিবিরের এসেছে। একই সাথে জামাত ইসলামের পুরো চট্টগ্রামের যত নেতাকর্মী আছে তারাও এসে এখানে ছাত্রদলের সাথে এই যে জটিলতা, এই জটিলতাতে যুক্ত হয়েছে। উনি একটি ছবির কথা বলেছেন যে ছাত্রদলের একজন, উনি অস্ত্র বলেছেন। আচ্ছা, আমরা এটা ধরে নিচ্ছি যেহেতু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু একই সাথে আপনার মনে আছে যে প্রথম আলোতে এক পাশে ছাত্রদলের একজনের নেতার ছবি ছাপানো হয়েছে, পাশেই কিন্তু আরেকজন জামাত ইসলামের নেতার হাতেও লগি বৈঠা এরকম একটা ছিল। তো হচ্ছে এটা কিন্তু উনি বলেন না। এখন আমার এখানে দুইটি কোশ্চেন, একটি হচ্ছে ছাত্র শিবিরের একটা এরকম প্রোগ্রামে জামাত ইসলামের নেতা কেন এখানে মারামারি করতে আসবে? এখন একই সাথে জামাত ইসলামের, আপনি প্রথম আলোতে আসছে, আসছে তো প্রথম আলোতে আসছে, আমি দেখাবো। আসলে না না, আমি আপনাকে দেখাবো। না না, আমি আপনাকে বলি না, আপনি জানেন যে আপনারা সরকারি দলের জন্য অনেক ধরনের অপরাধ হয়ে থাকে, মানে আপনাদের নেতা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী করতে পারে, যার ফলে স্থানীয় লোকজন হয়তো বা তার দোকানে চাঁদাবাজি করছে, সেজন্য সে হয়তো বা অস্ত্র নিয়ে সামনের দিকে গিয়েছে। ঘটনা এরকম হতে পারে, কিন্তু আপনি তাকে মানে অন্য একটা দলের কর্মী বানায় ফেলতেছেন। মানে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে জামাত ইসলামের সেই নেতা, তার পরিচয় আছে, যদিও ওনারা কমিটি প্রকাশ করেন না, কিন্তু যে লাঠি নিয়ে আসছে তার কিন্তু পরিচয় আছে, এরপরে উনি মিথ্যা কথা বলতেছেন। এটি খুবই দুঃখজনক। এমন শীর্ষ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, প্রথম আলো রেজিস্টার। আমরা তো বলছি যার হাতে ক্রিজ ছিল সে ছাত্র দলের, কিন্তু একই সাথে পাশে আরেকটা ছবি ছিল জামাত ইসলামের, তার হাতে লগি বৈঠা ছিল। এখন উনি এর আগে একটি টকশোতে বলছে যে কিরিসার লগি বৈঠা কি একই। কিন্তু আমি যে মানে সিদ্ধা ভাইকে যখন জিজ্ঞাসা করলাম যে সিটি কলেজে কি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছেন কিনা, ওনারা বললেন যে সাধারণ সদস্য যারা তাদের, মানে আপনি চাইলে ইয়া করতে পারবেন যে অমুক সিটি কলেজের সদস্য। সিটি কলেজে ওনাদের কমিটি কোনোভাবে পূর্ণাঙ্গ না, খুবই দুই সদস্যের কমিটি আছে, দুই সদস্যের কমিটি আছে। আমি আপনাকে প্রোগ্রাম হয়েছে, দুই সদস্যের কমিটি আছে। আপনিও চট্টগ্রামে গিয়েছেন, আমি গিয়েছিলাম কলেজে আপনার সফর হয়েছে, আমরা এগুলো দেখেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে, আমরা তো সবাই সব জায়গায় কাজ করতেছি, ঠিক আছে। সেই আমি আপনাকে বলছি চট্টগ্রাম সিটি কলেজে ওনার দুই সদস্য কমিটি আছে, বাকি সবাই গুপ্ত। সুতরাং গুপ্ত লেখার কারণটাও খুবই প্রাসঙ্গিক। আমি তারপরও মনে করি কোনোভাবে সংঘর্ষ কাম্য নয়, কিন্তু ছাত্র শিবির বরাবরই 5 তারিখের পরে আমাদের যে সংকট, যেটি দিয়ে আমরা আসলে আমরা কথা বলা শুরু করেছিলাম, যে আমরা যে একটা ইতিবাচক রাজনীতি করছিলাম, এই জায়গায় সংকটটি তৈরি করেছেন ওনারা। কারণ ওনারা ওনাদের কমিটি প্রকাশ করবেন না, সাধারণ শিক্ষার্থীদের নাম ধারণ করে তারা বিভিন্ন আন্দোলন করবেন, কিন্তু যারা আন্দোলন করছেন তারা আবার শিবিরের পারপাস সার্ভ করছেন। এটি ছাত্র রাজনীতির জন্য একটা মানে একটা জটিলতা তৈরি হয়েছে। আপনার এই কথা প্রসঙ্গেই আমার মানে পরের প্রশ্নটা আমি এখানেই করি, মানে সিটি কলেজের ওই ঘটনার প্রসঙ্গ কেন আসছে, ওই ঘটনার পরবর্তীতে বিভিন্ন ক্যাম্পাসে এই ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ে, যেখানে এই যে গুপ্ত রাজনীতির বন্ধের দাবি জানিয়ে আপনাদের পক্ষ থেকে, ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন প্রতিবাদ দেয়াল লিখন লেখা হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা আবার সেটার প্রতিবাদ করে বিক্ষোভ করেছেন। এখন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে আমার প্রশ্ন যেটা তাদের নাম করে আদতেই যদি শিবিরের সদস্যরা এই আন্দোলনগুলো করে থাকেন, যেটা আপনারা বলে থাকেন, তাহলে কি ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা নেই? আপনারা কিভাবে বোঝেন যে এরা সাধারণ শিক্ষার্থী আর এরা শিবির কর্মী? সবাইকে কেন শিবির কর্মী ট্যাগ দিচ্ছেন? না না, এটি খুবই পরিষ্কার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন
আর ধরেন 40,000 শিক্ষার্থীর মধ্যে প্রায় আমার হিসাব মতো 25-26,000 শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক শিক্ষার্থী। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়জন শিক্ষার্থী আমরা যে ওনাদের গুপ্ত বলেছি সেই গুপ্তর প্রতিবাদে কয়জন শিক্ষার্থী ওনাদের পক্ষে মিছিল করেছে? যারা মিছিল করেছে সবাই শিবির কর্মী, এখানে কোনো সাধারণ শিক্ষার্থী নেই। আমরা যেই ডিফিনেশনে সাধারণ শিক্ষার্থী বলে থাকি, অর্থাৎ আমরা কি বুঝি সাধারণ শিক্ষার্থী মানে হচ্ছে কোনো রাজনৈতিক দলের সে অন্তর্ভুক্ত নয়, সদস্য নয়, সমর্থক নয়, তাদেরকে তো আমরা ওই ডিফিনেশনে মার্জিন করি যে সাধারণ শিক্ষার্থী। কিন্তু ওনাদের ব্যানারে যারা মিছিল মিটিং করেন তারা সবাই শিবির করে এবং সবার পদ পদবি রয়েছে, কিন্তু এটা ওনারা গুপ্ত রাখেন, পরিচয় মানে লুকাই করেন। সাধারণ শিক্ষার্থী ব্যানার নিয়ে যারা আসছে তাদেরকেও বলছেন না, এই যে সংকটটা এখানে, এই যে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীর নাম ব্যবহার করে যারা আন্দোলন সংগ্রাম করেছে, মানববন্ধন করেছে, পরবর্তী সময়ে তারাই বাইদের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক হয়েছে। ওই অতীতের ওই অভিজ্ঞতার জন্য আপনারা ধরে নিচ্ছেন যে এরা আসলে ভবিষ্যতে শিবির হিসেবে আসবে? অভিজ্ঞতা না, এটাই বাস্তব, এটি প্রমাণিত 100 ভাগ। সেই জন্যই বলছি অভিজ্ঞতা না, এটি প্রমাণিত প্রত্যেক জায়গায়। এটি বাইকে আমরা একদম সুনির্দিষ্টভাবে একদম প্রমাণ আমরা দিয়েছি বিভিন্ন গণমাধ্যমে। ঠিক আছে, সুতরাং এই বিষয়ে আমাদের কোনো সংশয় নেই, কোনো এমন না যে আমাদের এটি হচ্ছে অনুমানও না, একদম প্রমাণিত এটা। সিবগাতুল্লাহ সিবগা, আপনার কাছে আসতে চাই। নাসিরউদ্দিন নাসির বলছিলেন যে সাধারণ শিক্ষার্থীদের নামে যারা ক্যাম্পাসগুলোতে আসছেন, প্রতিবাদ বিক্ষোভ জানাচ্ছেন, এটা প্রমাণিত যে তারা সাধারণ শিক্ষার্থী নন, শিবির কর্মী। আগে আপনি এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাই আপনার কাছে। ও আচ্ছা, মানে আসলে নাসির ভাই তো বলতেই পারে, যে কেউ যে কোনো জায়গা থেকে যে কেউ কিছু বলতে পারে। দেখেন, মানে 5 আগস্টের পরে অথবা এই সময়টাতে অনেকেই কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইছিল। একজনের নাম হচ্ছে বাহারুল ইসলাম লিমন, যিনি সাংগঠনিক সম্পাদক রাজশাহী মেডিকেল। দেখালাম তার নাম প্যাট সহ ছাত্র দলের। এবং দেখেন এখানে হচ্ছে যে রাজশাহী মেডিকেলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের উনি শপথ পড়াচ্ছেন। তো এখন উনি ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, কিন্তু উনি কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য আন্দোলন করেছেন। এই যে উনি মিছিলে দাঁড়িয়ে আছেন, এই জাতীয় ব্যাপারগুলো না, ওইখানে একাধিক দাবি ছিল, তাকে অলরেডি সবাই চেনে, ওইখানে একাধিক দাবি ছিল। আরেকটা ছিল ফ্যাসিস্ট প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে। ঠিক আছে, উনি ওখানে গিয়েছিলেন কিন্তু এই দাবি তুলেন না। প্রত্যেকটা জায়গায় এরকম ছিল, নেতৃত্ব দিয়েছেন তিনি, শিবিরের সভাপতি হয়েছেন। এই যে আমি দেখালাম যে যিনি শপথ পড়াচ্ছেন, যিনি নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের কমিটিতে আমি দেখালাম, বুঝছেন? তো এটা ছিল একটা ব্যাপার যে এইভাবে আসলে যেহেতু ছাত্রদের একটা ট্রমাটাইজ অবস্থায় ছিল, এই যে ব্যক্তি আছে সে হয়তো বা পরবর্তীতে ছাত্রদলে গিয়েছে কিনা আমি জানি না, ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু তার কমিটিতে তো আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে করে আসলে বাংলাদেশের যেহেতু ছাত্র রাজনীতিটা খুবই খারাপ ছিল এবং অলরেডি মানে তাহলে কি এই যে নাসির ভাই যে বললেন যে ওটা আসলে প্রমাণিত, মানে আপনি বলছেন এটা তো আমি ছাত্রদল একটা প্রমাণ দেখালাম, মানে এরকম আরো আপনি যে অনুসারে কথা বলছেন ওইটারই আবার আরেকটার দাবি তো সমস্যা নাই, ওইটা দুজনই তাহলে প্রমাণিত সত্য। হ্যাঁ, ওইটা আমি একটা প্রমাণ দিলাম আর কি, বাকিটা আপনারা দেখেন। নেতৃত্ব দিয়েছেন, দেখেন উনি সভাপতি আছেন, এটা বাইকে আমি দেখিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে করে যে বাংলাদেশে যেহেতু একটা ট্রমাটাইজড সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে, এজন্য আমরা একটা সুন্দর রাজনীতি তো মূলত চেয়েছিলাম। তো এটা কিন্তু আমরা রাজনীতি থেকে এখন যে রাজনীতি চলছে আমি সেই আলোচনাতে আসতে চাই। মানে গত কয়েকদিনে তিতুমির, বদরুন্নেসা, ইডেন কলেজেও আপনি দেখেছেন রাতের বেলা ছাত্রীরা হলের গেট ভেঙে বের হয়ে আসছে, মধ্যরাতে হুট করে ছাত্র হলের সামনে বলা হচ্ছে যে ছাত্র রাজনীতি চায় না। অনেকে দাবি করছেন এবং মানে নাসির ভাইরা তো বলছেন নিজেরা ইসলামী ছাত্রী সংস্থার সদস্য। প্রথমে জানতে চাই আসলে কি তাই কিনা, আপনি মনে করছেন এরাও আসলে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে, মানে যেহেতু একটা সরকার দলীয় ছাত্র সংগঠন, আমি তাদের কাছে আরো বক্তব্য তাদের মাধ্যমে আমরা পাবো বলে আমরা মনে করেছি। তারা বরং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আসলে তুলে ধরবে। কিন্তু আপনারা দেখেন যে এখানে যারা আন্দোলনে নেমেছে, যে ছাত্রদল কমিটি দিয়েছে, তার মানে ছাত্রদল কতটুকু স্ক্রিনিং ছাড়া কমিটি দিয়েছে, যে কেউ ছাত্রদলের কমিটিতে চলে আসতে পারে। দেখেন আপনি তিতুমির কলেজে আত্মপ্রকাশের পর ইসলামী ছাত্র শিবির 2 সদস্যের কমিটি দিয়েছে, এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি দেয়নি। শেখ হাসিনা বাংলাদেশে নেই, সবাই চেনে, 2 বছর 10 মাস ইসলামী ছাত্র শিবির কারা করে এটা সবাই চেনে। ক্যাম্পাস গত 15 জুলাই থেকে শেষ করি আমার কথাটা শুনেন। এখন ওইখানে যেটা ঘটছে, ওইখানে যে একটা ছাত্রী হল ছিল, ছাত্রী হলের যাদেরকে কমিটি দিয়েছে, যাকে অফিস সম্পাদক দেওয়া হয়েছে, সেই বলতেছে যে আমি আসলে ছাত্রদলের কমিটি মানি না। যাকে নাসির ভাই, রাকিব ভাইরা কমিটিতে দিলেন, তুমি হলে এই হলের দায়িত্বে,
এরপরে ঠিক ইডেনে একই রকম, যে তারা আসলে কমিটি দিচ্ছে, কিন্তু কমিটির লোকজনও প্রতিবাদ করতেছে আমরা ছাত্র রাজনীতি চাই না, কেন আমাদের নাম দেওয়া হলো। না না, আমি ওইটাই জানতে চাচ্ছিলাম। একাধিক জায়গায় একাধিক জায়গায় ভুল narrative এই দিচ্ছেন কেন? বিষয়গুলো আমি ঠিক এটাই জানতে চাচ্ছিলাম, মানে ওই না, নাসির আমি- ভাইরা আমি- যে আমি- বিব্রতকর অবস্থায় পড়ছেন এই যে হ্যাঁ, কমিটি না দিয়ে, না, এই সেটা হলো কি বিব্রতকর যে অবস্থা আমি থেকে আমি আপনারা মনে যাতে না করি পড়েন এই জন্য কি আমি কমিটি মনে দিচ্ছেন করি না? আমি মনে করি যে না, আমার ইসলামী ছাত্র শিবির তো ছাত্রদের ক্যাম্পাসগুলোতে কাজ করে, ছাত্রদের সাথে কাজ করে, ছাত্রীরা নানাভাবে আমাদের সাথে এঙ্গেজ হয়। কিন্তু এখানে যেটা প্রশ্ন, যে ছাত্র রাজনীতি যেহেতু একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে, এজন্য ছাত্র দলকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইফেক্টিভ কিছু কর্মসূচি থ্রো করতে হবে। নাসির ভাই তো ভালো রাজনীতি যদি করেই থাকেন, তাহলে ছাত্ররা না, সেটা নাসির এই ভাইয়ের কাছ থেকে আমি কর্মসূচিগুলো জানতে দেখবে চাবো। এবং আমি তার আপনার কাছে মাধ্যমে জানতে ছাত্র চাচ্ছি, দলে আসবে এ ধরনের। কিন্তু এই যে এই ট্রমা না কাটায়, মনে করেন যে ইডেনের ব্যাপারে অনেক ধরনের কথা এসেছে কিন্তু বিভিন্ন জায়গায়, তো ছাত্রীরা আসলে কি ধরনের নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছিল, তো এরকম এই ট্রমাটা কিন্তু তাদের আছে। তো এই ট্রমাটা কাটানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে। আজকে ছাত্র দলের কমিটি দিয়েছে, আরেকদিন আমাদের কমিটি হবে, যে কারো কমিটির পক্ষে ছাত্ররা যখন এই যে রুয়েটে যে আন্দোলন হলো, রুয়েটের আন্দোলনে কিন্তু সবাই একইভাবে ধরছে যে ছাত্র দলেরও নিষিদ্ধ চাই, ছাত্র শিবিরেরও নিষিদ্ধ চাই। তাহলে তারা তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাচ্ছে, ছাত্র দলকেও যেরকম চাচ্ছে না, শিবিরের নামটাও কিন্তু সেখানে নিয়ে আসতেছে। তো এরকম তো আমাদের যেটা কর্মসূচি, যে এক একটা ক্যাম্পাসের পরিবেশ আসলে এক এক রকম, সেই অনুযায়ী ঠিক আছে, আপনারা সেই ব্যবস্থা হিসাবে নেবেন। মনে আমি করেন যে একটু রুয়েটে সম্পূরক তো একটা ছাত্র প্রশ্ন রাজনীতি করি নেই, সিবরা আরো ভাই, বিভিন্ন জায়গায় আছে। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মানে একটা সময় দাবি তুলেছিলেন যে ছাত্র রাজনীতি চায় না, পরবর্তীতে দেখা গেল ডাকসু ইলেকশনে তাদের অনেকেই শিবিরের সমর্থিত প্যানেল বা তাদের ডাকসুতে না, শিবিরের ডাকসুর আগেই শিবিরের কমিটি ঠিক তো আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। তাদের ওই সেই প্যানেল হয়ে নির্বাচিত হয়ে আসলেন। এই যে এখন ধরেন এই আলোচনা তো বলছি আমরা ইডেন, বদরুদ্দোসা বা তিতুমির কলেজে, এই আপনার কি মনে হয় এই সব প্রতিষ্ঠানগুলোতে যদি ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয়, এখন যারা এই যে সাধারণ শিক্ষার্থী ব্যানারে আন্দোলন করছেন তারা কি একইভাবে আত্মপ্রকাশ করবেন পরে? ছাত্র রাজনীতি তো যে কেউ করতে পারে, অবশ্যই বুঝছেন, যে কেউ যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারে। আপনি মূলত মাঝারের কথা বলতেছেন ডাকসুর, কিন্তু ওইখানে আসলে ছাত্ররা যখন আন্দোলন করছে তখন একাধিক দাবি সেখানে ছিল। কেউ ছাত্র রাজনীতি নিষিদ্ধ দাবি জানাইছে, আবার কেউ দাবি জানাইছে যে সিন্ডিকেটের পদত্যাগ করতে হবে, ঠিক আছে, ইত্যাদি অনেক ধরনের দাবি কিন্তু ছিল। তো এই জন্য একটাকে জেনারেলাইজেশন করা যায় না। ওইখান থেকে তো ছাত্র দলের কমিটি থেকে লোকজন এসেছে বিভিন্ন জায়গায়, আমরা কিন্তু এগুলোও দেখেছি। তো এই জন্য এটা হলো একটা ব্যাপার যে আমরা আসলে সুন্দর রাজনীতিটা চাই, যে রাজনীতি সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে সেখানে ছিনমিনি খেলা হবে না। যেটা আমরা দেখলাম যে ডাকসুর নেতৃবৃন্দের উপরে যারা নির্বাচিত প্রতিনিধি, যারা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছেন, তার মানে শিক্ষার্থীরা ম্যান্ডেট দিয়ে তাদেরকে ভোটে নির্বাচিত করেছে, তাদের উপরে হামলা হয়েছে। এরপরে হামলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান ফ্যাসিবাদী আমলেও শিক্ষার্থীদের জন্য কাজ করে গিয়েছে, সাংবাদিক সমিতির সাংবাদিকদের উপরে হামলা হয়েছে। এটার জন্য কিন্তু ভাইরা পরবর্তীতে দুঃখ প্রকাশও করেছেন। তো এগুলো তো আসলে আমরা চাই না। এই যে আমি এবার একটু নাসির ভাইয়ের কাছে এটা শুরু আসতে চাই, মানে ওই এই আলোচনাটা 2024-এর 15 জুলাই থেকে শুরু করার কারণটা এই, মানে আমরা চাই না বারবার আবার ওই ধরনের একই রকমের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে কিনা। নাসির অনেকগুলো কথা বলছেন, যে ধরনের রাজনীতি প্রত্যাশা করছেন উনি বলছেন যে প্রত্যাশা পূরণ করছেন না। বলি, মানে আপনি যে কোশ্চেনগুলো ওনাকে করেছেন বা কোশ্চেনগুলো পাশ কাটিয়ে গিয়েছে, মানে আনসারটি আসলে দিলে সবচেয়ে ভালো হতো, তাহলে আমার এখন কথা বলতে লাগতো না। আপনি বলেছেন ওনাকে যে যেহেতু ইডেন কলেজ এবং তিতুমির কলেজের নারী শিক্ষার্থীরা, মানে নারী শিক্ষার্থী বলছে কথিত নারী শিক্ষার্থীরা, মানে আমরা আমাদের ভাষায় এভাবে বলছি, তারা যে আন্দোলনটি করছে তারা পরবর্তী সময় শিবির হিসেবে আত্মপ্রকাশ করলে কি বিস্মিত হবে না? আমি কোনোভাবে বিস্মিত হবে না, কারণ আমি মনেই করি তারা সকলেই শিবির। কারণ হচ্ছে এর আগে আপনার মনে আছে, এই যে এটি নিউজের মনে থাকার কথা ওনারা দেখিয়েছে, এর আগে তিতুমির কলেজে একই নাটক হয়েছে। তো তিতুমির কলেজে শিবির ইদানিং নাটকটা করতে পারে না, শোনেন, শিবির ইদানিং নাটকটা ভালো করতে পারে না। মানে আগে একবার নাটক করছে, তিতুমির কলেজে ধরা খেয়ে গেছে, আবার সেম নাটক আবার তিতুমির কলেজে করছে। আমি আপনাকে বলি, তিতুমির কলেজে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য মানববন্ধন করেছেন, ঠিক আছে, মানববন্ধনের নিউজ এটি নিউজে দেখিয়েছে, তার নাম হচ্ছে মুনতাসির। পরবর্তী সময় সেই মুনতাসিরই ছাত্র শিবিরের সেখানে সেক্রেটারি, পরবর্তী সময় প্রেসিডেন্ট হয়েছে। তো একবার তো নাটক হয়েছে, তো একই গরু আপনি কতবার জবাই করবেন? সেই তিতুমির কলেজে আবার শিবির একই নাটক করছে।
যে মধ্যরাতে কয়েকজন শিক্ষার্থীদেরকে নিয়ে আসলো, কথিত শিক্ষার্থী ধরে বলতেছে যে এখানে ছাত্র দলের কমিটি দেওয়া যাবে না, দলীয় ছাত্র রাজনীতি থাকতে পারবো না। এই নাটকটা আমরা এর আগেও দেখছি, এর আগে বহু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছি, রাজশাহী মেডিকেলে দেখছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখছি, সব জায়গায় নাটক দেখতে দেখতে আমরা ক্লান্ত। তো এই নাটক এখন আর চলে না। আমরা আবারও মনে করতেছি, আপনাকে বলতেছি যে তিতুমির কলেজে 5টি হল আছে মেয়েদের, 5টি হলে মিনিমাম 5,000 নারী শিক্ষার্থী থাকে, কম বেশি হতে পারে। সে নারী শিক্ষার্থীদের মধ্যে ধরেন 30-40 জন যারা মানববন্ধন করেছে যে ছাত্র দলের এখানে কমিটি দেওয়া চলবে না, রাজনীতি থাকতে পারবে না। আমরা আজকে আবারও বলছি, তারা প্রত্যেকে ছাত্র শিবির করে এবং ছাত্রী সংস্থা করে। কারণ তিতুমির কলেজের 4,000-5,000 যে নারী শিক্ষার্থীরা, তাদের তো কোনো সমস্যা হয়নি ছাত্র দলের কমিটি দেওয়ার ক্ষেত্রে। যাদের সমস্যা হয়েছে তারা সকলে গুপ্ত শিবির, তারা পরিচয় প্রকাশ করেন না, যেরকম গুপ্ত শিবির ছিল মুনতাসির। এখন ইডেন কলেজে একই সমস্যা। ইডেন কলেজে কত শিক্ষার্থী, এখানে কত বড় হল, এখানে কতগুলো হল আছে, সেখানে ছাত্র দলের এখন আমাদের আসলে কোনো কমিটি নেই, আমরা সেটি বিলুপ্ত করেছি। আমরা একটা কমিটি করব এই অবস্থায় রয়েছে। এই অবস্থাতেই ওনাদের সমস্যা তৈরি হয়েছে যে এইখানে ছাত্র দলের রাজনীতি করতে দেওয়া যাবে না। কেন করতে যাওয়া যাবে না? আপনি ডিসাইড করার কে যে আপনি আমাদের ছাত্র দলের রাজনীতি থাকবে কি থাকবে না, নাকি করবো কি করবো না, আপনি কি ডিসাইড করতে পারেন? না, পারেন না। কারণ আপনারা ডিসাইড করবেন, কারণ আপনারা এখানে নাটক করবেন তিতুমির কলেজের মতো, চট্টগ্রাম মেডিকেলের মতো, ঢাকা মেডিকেলের মতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো, এরকম যে আপনারা নাটক করবেন কথিত শিক্ষার্থীর ধারণ ব্যবহার করে, আপনারা শিক্ষার্থীদের নাম করে আপনারা করবেন যে এখানে দলীয় ছাত্র রাজনীতি থাকতে পারে। আমি মনে করি এগুলো খুব ব্যাকডেটেড আলোচনা। আমি আবারও বলছি যে কোনো ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয়, কলেজ হোক, সরকারি হোক, বেসরকারি হোক, দলীয় ছাত্র রাজনীতি থাকবে বা কোনো রাজনীতি থাকবে কি থাকবে না, এটা শিক্ষার্থীদের একাংশ কোনোভাবে ঠিক করে দিতে পারবে না। এটি যদি সর্বসম্মতভাবে গৃহীত হয়, বিশ্ববিদ্যালয়, কলেজ, প্রশাসন এটি বিচার বিশ্লেষণ করতে পারে বলে আমি মনে করি। আর আমাদের দেশের যে বাস্তবতা, সামগ্রিকভাবে আমাদের এই দেশে এই যে গণতান্ত্রিক ব্যবস্থাকে যারা বারবার দুরুৎসাত করতে চায়, যারা পেশিবাদ রূপ ধারণ করতে চায়, সেরকম একটি দেশে যদি ছাত্র রাজনীতি বন্ধ করতে চান, সেটি একটি পেশিবাদী চিন্তা সূচনা বলে আমি মনে করি। এটি কোনো বাস্তবসম্মত কোনো চিন্তা হতে পারে না বলে আমি মনে করি। আচ্ছা, মানে একেবারে পরিষ্কার আপনার বক্তব্য। আমি একটা সম্পূরক প্রশ্ন আপনার সাথে করে যাই। মানে ক্যাম্পাসগুলো তো ছাত্রলীগ মুক্ত সেই 2024-এর 16 জুলাই থেকে, আর বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় এসেছে প্রায় 4 মাস হয়ে গেল। তারপরেও অনেক বিশ্লেষকরা মনে করছেন যে ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এখনো অনেকটা ছন্ন ছাড়া অবস্থাতে, সাংগঠনিকভাবে তারা শক্তিমত্তা ঠিক ওই অর্থে অর্জন করতে পারেনি বলেই এই ধরনের এই গুপ্ত ট্যাগ বা এই রাজনীতির দিকে তারা একটু বেশি আকর্ষিত হচ্ছে। এই বক্তব্যের আপনি কি প্রতিক্রিয়া জানাবেন? না, আমি সেরকম মনে করছি না। আমরা যেটি মনে করছি যে গত 17 বছর ছাত্রলীগ যে দখলদারিত্ব, যে রকম পেশিবাদ কায়েম করেছিল, একটি রাষ্ট্রের যে চরিত্র পেশিবাদী রূপ ধারণ করেছে, সেখানে তো মুখ্য লাঠিয়াল হিসেবে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছিল। তার বিপরীতে ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করেছে, নানান নির্যাতনের শিকার হয়েছে, কোনোভাবে গুপ্ত রাজনীতি করে নেই। প্রকাশ্য রাজনীতি করতে গিয়ে সীমাবদ্ধতা ছিল, তারপরও আমরা একদম প্রতিটি ক্যাম্পাসে আমাদের সকল প্রচেষ্টা চলমান ছিল। এখন গণঅভ্যুত্থানের পরে স্বাভাবিক রাজনীতিতে আমরা প্রতিটি ক্যাম্পাসে, শিক্ষা প্রতিষ্ঠানে, 2000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে সাংগঠনিক কমিটি একদম প্রকাশ করেছি এবং সেগুলো গণমাধ্যমে পাঠিয়েছি। এখন হচ্ছে আমরা মনে করি এটি সময় লাগবে। আমরা মনে করি আগের থেকে সাংগঠনিক বিস্তৃতি আমাদের বড় হয়েছে। আমরা ইনশাল্লাহ ইতিমধ্যে জেলা মহানগর কমিটিগুলো করেছি। আমরা মনে করছি যে ইনশাল্লাহ এটি আরো বেশি গতিশীল হবে। সিবগাতুল্লাহ সুবগা, আপনার কাছে আসতে চাই। আপনি নাসিরউদ্দিন নাসিরকে শুনছিলেন, তার বক্তব্যের প্রতিক্রিয়াতে যদি কিছু থাকে আমি আমার প্রশ্নটি করে যাই। সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল একটি মানে ব্যতিক্রমধর্মী প্রামাণ্য চিত্র প্রদর্শন করেছিল, মানে যেখানে তারা তথ্য প্রমাণ দিয়ে দেখানোর চেষ্টা করেছে যে বিভিন্ন সময়ে ছাত্র শিবিরের কর্মীরা ছাত্রলীগ সেজে বিভিন্ন ধরনের নির্যাতন করেছিল সাধারণ শিক্ষার্থীদের উপরে। শিবিরের অনেককেই বলতে শোনা যায় যে অনেকটা বাধ্য হয়ে বা কৌশলগত কারণে তারা সে সময় ছাত্রলীগের সাথে মিশে থাকতে বাধ্য হয়েছিলেন। আমার মনে হয় ওইখান থেকেই আসলে গুপ্ত ব্যাপারটা এখানে এসেছে। কিন্তু আমার প্রশ্নটা হলো, মানে ভবিষ্যতে যদি একই পরিস্থিতি তৈরি হয়, আপনারা কি ছাত্র দলেও এমন যে গুপ্ত হয়ে বা মানে বাধ্য হবেন কিনা, ছাত্রলীগে যেভাবে শিবিরের সদস্যরা মিশেছিল? আসলে বর্তমানে আমরা যেই পরিস্থিতির মধ্যে আছি সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ছাত্র রাজনীতির জন্য আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশের রাজনীতির একটি পরিবর্তন আমরা দেখতে পাবো, কিছু কিছু ঘটনা আমাদেরকে হতাশাবাদী করতে বাধ্য করে অনেক সময়। যদিও আমরা সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশের সচেতন ছাত্র সমাজের প্রতি আমরা আশাবাদী। আমরা যেটা দেখলাম সেটা হলো যে দেখেন
এই যে নতুন একটা খেলা শুরু হয়েছে আজকে আপনাদের এখানেও, গুপ্ত সুপ্ত মুক্ত, মানে গুপ্ত তো বাংলাদেশে থাকতে পারে, কিন্তু এটার জন্য এটা আমাদের মনে হচ্ছে রাষ্ট্র স্পন্সর্ড একটা ব্যাপার, এটা আমরা খুব বেশি বেশি করে বলবো, এরকম একটা ব্যাপার বলে আমাদের কাছে মনে হচ্ছে। এর মাধ্যমে যেটা হওয়ার আশঙ্কা করছি সেটা হচ্ছে অনেক সাধারণ শিক্ষার্থীদের জীবন, হয়তোবা জীবনে দুঃসহ কোনো বিপদ নেমে আসতে পারে। কারণ গুপ্ত বলার মাধ্যমে একজন শিক্ষার্থীকে ডিহিউম্যানাইজড করা হবে এবং তাকে নির্যাতনের মুখোমুখি করা হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুর এখানে কিন্তু গুপ্ত বলে হামলা করা হয়েছে, আপনারা দেখবেন। এছাড়াও আমরা এটাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে দেখেন আমাদের ইবি ছাত্রদলের যে সভাপতি, সে বলতেছে যে হয় ফাঁসির কাস্টে ঝুলবো, নয়তো আইন হাতে তুলে নিয়ে গুপ্ত শিবিরদের আমরা হত্যা করব। ঠিক আছে, এই ধরনের বক্তব্যগুলো আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও গুপ্ত শিবিরদের হত্যা করব, না এরকম বলে ঠিক নাই। আছে, উনি বলছে। না, মানে শিবির তো এখন আর গুপ্ত নেই, হ্যাঁ, হ্যাঁ, শিবির তো কিন্তু প্রকাশ্য, তাহলে আর ভয়ের কি? না, না, এটা এরকম বলে নাই। এটা বলছে কি এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের ডিহিউম্যানাইজড করা হচ্ছে। মানে উনি এবং গুপ্ত আমরা- শিবিরের কথা বলছেন, আপনি বলছেন যে এটা আসলে গুপ্ত শিবির না নাকি না, সে সাধারণ শিক্ষার্থীদের এইটা কথা তার বলা কোট হচ্ছে? অ্যান্ড আনকোট, সে আচ্ছা। ক্যাম্পাসে দাঁড়িয়ে সে বক্তব্য দিচ্ছে। আচ্ছা, দেখেন যে এই যে এই লোকটা এই বক্তব্য দিল, এরপরে মির্জা ফারুক নামের যে ছাত্রদলের নেতা, সে যে কোপ দিয়ে প্রকাশ্য দিবালোকে ফুটেজ সবার সামনে একজন শিক্ষার্থীর পা দ্বিখণ্ডিত করে ফেললো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আক্রান্ত হইল, আহত হইল, এর কিন্তু কোনো ধরনের আমরা প্রতিকার দেখি নাই। ছাত্রদল থেকে একজনকে বহিষ্কার করে নাই যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত। শুধু তাই না, এখানে কিন্তু অসংখ্য হত্যা খুনের ঘটনাও ঘটে যাচ্ছে, অসংখ্য চাঁদাবাজির ঘটনাও ঘটে যাচ্ছে। মানে আমি ওইটাই জানতে সাধারণ চাচ্ছিলাম, মানে শিক্ষার্থীদের জীবন ওর্স্ট কেস অতিষ্ঠ হয়ে সিনারিওতে যাচ্ছে। কিন্তু শিবিরের সদস্যরা এরপরেও- কি ছাত্র দলে এমন যোগদান করবে না, কিনা আমরা পরিচয় তো গোপন এখন করে? তো বিশ্ববিদ্যালয়ে আমরা আছি, আমরা তো আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আর বিশ্ববিদ্যালয়ে যেটা ছিল ইতিপূর্বে আপনারা দেখবেন যে সেখানে বিশ্ববিদ্যালয়ে যারাই হলে থেকেছে, ঠিক আছে, আমরা সবাই জানি যে যারাই হলে থেকেছে, হলে কেউ থাকতেই পারে নাই অন্য কোনো দলের মিটিং মিছিল করা ছাড়া, এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে শিক্ষার্থীরা গিয়েছে। কিন্তু এটা আমরা বলতে চাই যে কেউ আসলে কারো আদর্শ সাদরে গ্রহণ করা এটা অন্যরকম একটা ব্যাপার, আর কেউ যদি কারো উপরে চাপাই দিতে চায় সেটা আসলে ভিন্ন ব্যাপার। তো শিক্ষার্থীরা যখন তার অধিকার ঠিকঠাক মতো পায়, এখানে যখন মানবাধিকার লঙ্ঘিত হয় না, ঠিক আছে, তখন কিন্তু শিক্ষার্থীরা তাদের কার্যক্রম ঠিকঠাক মতো পরিচালনা করতে পারে। আমরা মনে করছি, এই যে প্রথমে বললাম যে আমাদের কাছে মনে হচ্ছে এটা রাষ্ট্রের পক্ষ থেকে হয়তোবা এজেন্ডা ঠিক করা কিনা, কারণ হচ্ছে যে বাংলাদেশে দেখেন 70% মানুষের রায় দিয়েছে গণভোটে হায়ের পক্ষে। গণভোটের রায় যদি বাস্তবায়ন হয় তাহলে কার লাভ হবে? বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের লাভ হবে। আপনি যে আজকে হয়তোবা অভিযোগটি বিএনপি তুলছেন, ক্ষমতায় আছে, আমি একটু নাসিরউদ্দিন আজকে হয়তোবা নাসিরের কাছে বিএনপি এই প্রসঙ্গে ক্ষমতায় আছে, জেনে আসি। আজকে হয়তোবা বিএনপি ক্ষমতায় আছে, কালকে তো বিএনপি বিরোধী দলে যাইতে পারে, নাসির কিন্তু ভাই, আলটিমেটলি যেটা হবে যে বাংলাদেশের একটি সুন্দর ধারা তৈরি অসংখ্য হবে। আমরা ধন্যবাদ। মনে করছি নাসির ভাই, সেটাকে আমি বাধাগ্রস্ত করার জন্য এই সিবগাতুল্লাহ ধরনের বিষয়গুলো সিবগার সামনে এই নিয়ে আসা হয়েছে। প্রসঙ্গতে জানতে চাই, মানে সরকারি দলের ছাত্র সংগঠন হিসেবে স্টেট স্পন্সর্ড ভাবে আপনারা এই গুপ্ত সুপ্ত এই প্রসঙ্গ তুলছেন কিনা? প্রথম এটি মানে আমি খুবই কষ্ট পেলাম যে এইরকম বক্তব্য উনি দিচ্ছেন। আর সরকারি ছাত্র সংগঠন হিসাবে যে মার্জিনালাইজ করা হচ্ছে, মানে অন্তত ছাত্র দলকে, উনি এখানে রয়েছে যে এটি গত 17 বছরের একটি চরিত্র, যে ছাত্রলীগকে যেভাবে সরকারি ছাত্র সংগঠন হিসাবে ডেফিনিশন করা হতো, তা আমাদেরকে অনেকটা এরকম সংগঠনই তো করছে। ভাই। না না, আমরা এরকম কোনোভাবে আমরা মনে করি না, মানসিকভাবে অন্তত সেটি মনে করি না। আর উনি যেটা বললো রাষ্ট্রীয়ভাবে কিনা, আমি দায়িত্বহীনভাবে বলি যে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিবির এখনো বিস্মিত হয়ে যায় যে গুপ্ত রাজনীতি করছে। নতুবা কেন এই যে ওনারা বলে যে ময়মনসিংহ মেডিকেলে আমরা ছাত্র দলের পদ দিয়েছি, যে ছাত্র লীগ থেকে আসছে অনেকের, এটি উনি আরেকটা টকশোতে বলছে। সেই ময়মনসিংহ মেডিকেলে ছাত্র শিবিরের একমাত্র কমিটি আছে, এক সদস্য বিশিষ্ট, 2 জনও নেই। তাহলে আরো অনেকে ছাত্র শিবির করে না, করে ওই যে গুপ্ত। নাসির ভাই, ছাত্র দলে আমি- কতজন ছাত্র শিবির করে? হ্যাঁ, গুপ্ত অবস্থায় কতজন আছে? একজনও করে না। আপনি শুদ্ধ অভিযান না চালিয়েছেন? আমরা না আমাদের প্রক্রিয়া, তৎকালীন আমাদের ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে যদি জিজ্ঞাসা করা হতো, তিনি হয়তো বা বলতেন যে একজনও করে না। প্রথমত হচ্ছে যেই কারণে ওনারা তো সবসময় বলেন যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না, কিন্তু ছাত্রলীগের ভয়ে সবাই ছাত্রলীগ করেছে। কিন্তু এখন তো আর সেই জটিলতা নাই, সেই জটিলতা তো নাই। কেন ছাত্র শিবির ছাত্র দলে আসবে? আর আমাদের যে পলিসি, আমাদের
যে আদর্শগত দিক, সেখানে আমি মনে করি না আমাদের মধ্যে কোনো গুপ্ত অবস্থায় থাকবে। কিন্তু যেটা উনি অভিযোগ করলেন যে রাষ্ট্রীয়ভাবে কিনা, আমি এটি মনে করি যে ওনাদেরই উপলব্ধি করা উচিত। এখন একটি স্বাভাবিক সময়, সকলেই রাজনীতি করছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না, তাহলে ওনারা কেন গুপ্ত থাকবেন? কেন কমিটি প্রকাশ করবেন না? কেন 2 সদস্য কমিটি শুধু প্রকাশ করবেন, বাকিদের নাম? বিশ্লেষণ নাসির ভাই, মানে কেন এর উত্তর আপনি যখন খোঁজেন কি উত্তর পান? এটি হচ্ছে একটি কারণ। এটি হচ্ছে ধরেন এই যে তিতুমির কলেজে আমরা কমিটি দিয়েছি ছাত্রীদের হলে, তো এখন ওনারা তো পাল্টা ওনাদের কমিটি দিয়ে দিতে পারতো, কিন্তু এটি ওনারা করবে না। ওনারা চাইবে যে ওনারা গুপ্তভাবে থেকে ছাত্র দলেরটা সেটা বিরোধিতা করবে, যেরকম তিতুমির কলেজের আগে করেছে বা বিভিন্ন জায়গায় তারা করেছে। এতে ওনারা মনে করে যে সাধারণ শিক্ষার্থীদের ওই যে ধারণ ব্যবহার করে তারা ছাত্র শিবিরের যেটি গোপন কাজকর্ম, যেগুলো সাধারণ শিক্ষা নর্মালি ওনারা ওনাদের ব্যানারে করতে পারবে না, সেগুলো ওনারা পারপাস সার্ভ করে। নতুবা এর বাইরে আর কি কারণ থাকতে পারে? আমি তো মনে করি না। এখন একদম স্বাভাবিক একটা সময়, সবাই রাজনীতি করছে, তাহলে কেন ওনারা কমিটি প্রকাশ করবে না? আমি একেবারে শেষ মুহূর্তে আছি, সিবগাতুল্লাহ সিবগা, আপনার কাছে আসতে চাই, মানে এই কেনর উত্তর আপনি কিভাবে দিবেন সেটা জেনে আজকের আয়োজন শেষ করব। আসলে মানে এটা আমি মনে করি যে ছাত্র দলের আসলে একটা মানে তাদের দেউলিয়াত্বে কিনা, যে রাজনীতিকে মোকাবেলা করতে না পারার কারণে। কারণ ইসলামী ছাত্র শিবির তো অনেক ধরনের কার্যক্রম পরিচালনা করতেছে। আমরা মনে করি যে অনেকগুলো কার্যক্রম আমরা যেগুলো করতেছি এগুলো আসলে ছাত্র দলের করার কথা ছিল। আপনি দেখবেন যে গত পরশুদিন আমরা একটা সেমিনার করেছি, এবং সেমিনারে আমাদের যে মূল প্রবন্ধ ছিল এটা ছিল শিক্ষা বাজেট নিয়ে সরকার কি করতে পারে। আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা ছিল ছাত্রদের জন্য কত শতাংশ বাজেট লাগবে এবং সেটা কিভাবে অ্যালোকেট হতে পারে, কোন কোন জায়গায় স্কিল ডেভেলপমেন্ট আমরা কাজে লাগাইতে পারি। এই যে আমাদের তরুণ প্রজন্ম, একজন মানুষ হয়তো বা নাসির ভাইয়ের পিছনে যায়, কিন্তু তার ক্যারিয়ার দেখার দায়িত্ব তো আমাদেরই সবার, তাই না? যদি আমরা এটাকে খুব সুন্দরভাবে আমাদের তরুণ প্রজন্মকে গুছাইতে পারি, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। দেখেন, আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে নবীনবরণ করতেছি, শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। পরের সময়টা তারা কিভাবে করবে, পড়াশোনা কিভাবে করবে, কিভাবে তারা তাদের ভালো রেজাল্ট করতে পারে, দেশে বিদেশে তার ডিপার্টমেন্টের কোন কোন জায়গায় সুযোগ আছে সেই জায়গাগুলোতে তারা যেতে পারে। সায়েন্স ফেস থেকে শুরু করে সেটা মোকাবেলা করতে পারছে না বলেই আপনাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে। ছাত্র শিবির যেটা করেছে, ইসলামী ছাত্র শিবির, তার কমিটি কিন্তু দেখেন আমাদের সারা দেশে যত কমিটি আছে, আমাদের সেন্ট্রাল কমিটি হওয়ার সাথে সাথে আমরা এই কমিটিগুলো দেয়া শুরু করে দিই। আমাদের শাখা পর্যায়ে আমি অবশ্য মানে আস্তে আস্তে এই কমিটি, আমি অবশ্য নিজে খুঁজছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সদস্য হিসেবে শিবিরের কোনো শিক্ষার্থীর নাম আমি পাচ্ছিলাম না। এমনি বিভিন্ন পদ আসলে পাওয়া গেছে অন্যান্য জায়গায়। কমিটি ওনারা প্রকাশ করে না, 1 সদস্য 2 সদস্য 5-7 এগুলো করে, বাকি সব শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থী বলে চালায়, কিন্তু পারপাস সার্ভ করে শিবিরের। এটা ওনাদের এইটুকু লাভের জন্য ওনারা এরকম প্রতারণা করে বছরের পর বছর। আমি আবারও বলতেছি যে এখন খুবই স্বাভাবিক সময়। অসংখ্য ধন্যবাদ নাসিরউদ্দিন নাসির আপনাকে, ধন্যবাদ সিবগাতুল্লাহ সিবগা আপনাকেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং অবশ্যই ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আগামী আয়োজনে দেখা হবে। এটিএনএর সঙ্গে থাকুন।